আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস এসে থেমেছে সকাল 10টা 19 মিনিটে। মোটামুটি কোলাহলপূর্ণ পরিবেশে ব্যাগ টেনে নামলো 10 জনের একটি দল। লম্বা একটি পথ পাড়ি দিয়ে এসেছে তারা, সকলেই ক্লান্ত। তার চেয়ে বেশি কম্পিত এক একজনের শরীর। শহুরে ছেলেমেয়েরা প্রথমবার এসেছে পঞ্চগড়, শীতের তীব্রতা এত ভয়াবহ হবে বুঝতে পারেনি। ফরহাদ নিজের হ্যান্ডব্যাগ থেকে একটি মোটা মাফলার বের করলো, শিরিনের হাতে দিয়ে বলল, এটা মাকে দিন। মা অর্থাৎ শোভা বেগমের কথা বলেছে ফরহাদ। ফখরুল সাহেব ও ফাতেমা বেগম আগে থেকে এই অঞ্চলের শীত সম্পর্কে অবগত। তারা নিজেদের ভালোভাবেই ডেকে নিয়েছেন। ফরহাদ সবকিছু একবার চেক করে সবার উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে কোনো এক হোটেল থেকে নাস্তা করে নেই, কেমন? কেউই মুখে জবাব দিল না। মাথা দুলিয়ে কাঁপতে কাঁপতে হ্যাঁ বোধক উত্তরে দুদিকে মাথা দুলায়। ব্যাগপত্র টেনে তারা বেরিয়ে আসে। কিছুটা দূরত্বে হেঁটে একটি সিমসাম রেস্তোরাঁয় বসলো। সেখানে চিতই পিঠা তৈরি হচ্ছে, সাথে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীতল ভর্তা। ফরহাদ টেবিলে বসে সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, শীতল ভর্তা খাবে কেউ? সামিরের বোধগম্য হলো না, সাথে বাকিদেরও। ফরহাদের বাবা বাবা মা ব্যতীত সকলে এই নামটি প্রথম শুনেছে। সামির চটপট প্রশ্ন করে, শীতল ভর্তা কি? ফরহাদ নয়, ফখরুল সাহেব গলা পরিষ্কার করে জবাব দিলেন, শীতল আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। বিভিন্ন ধরনের ছোট মাছ যেমন মলা, পুঁটি, ডেলা ইত্যাদি মাছকে লবণ মাখিয়ে কলা পাতায় মুড়ে মাটির হাঁড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়। কয়েক সপ্তাহ পর গাজে যায়, অর্থাৎ ফার্মেন্ট হয়। সেটা শীতল। শীতলের ভর্তা হয় পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি মশলা দিয়ে, আবার তরকারিও হয়। তোমরা একবার চিতই পিঠা দিয়ে চেখে দেখো, ভালো লাগবে। একজন শিক্ষক খুব সহজে বর্ণনা করলেন। ফরহাদের আর কিছু বলার রইল না। সে তার প্রিয়তমার দিকে তাকালো। সে কি বুঝতে পেরেছে? মেয়েটি শ্বশুরের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে ফরহাদের মৃদু হেসে শিরিনের চুলগুলো ফুদিয়ে উড়ে দিয়ে শুধায়, বুঝেছেন ম্যাডাম? শিরিন হতচকিত হয়ে তাকায়, মাথা দুলিয়ে বলে, বুঝেছি। হোটেলে থাকা এক ছেলে এসে জানতে চাইলো তারা কি খেতে চায়। সবারই একই আবদার, শীতল ভর্তা আর চিতই পিঠা খাবে, আর সাথে চা না হলে বাঙালির কোনো সকাল শুরু হয় না। মাঝে মাঝে মনে হয় বাঙালিদের জাতীয় পানীয় হওয়া উচিত ছিল চা। কোনো মৌসুমেই এর চাহিদা কমে না। কেউ তপ্ত গরমে ঘেমে নিয়ে চা পান করে, কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ কুয়াশা গায়ে মেখে। খাবার আসার পর সবার মনে দ্বন্দ্ব ছিল, স্বাদ কেমন হবে, আদৌ ভালো লাগবে তো? দ্বিধা নিয়েই মুখে তুললো চিতই পিঠা আর শীতল ভর্তা। সকলেই তৎক্ষণাৎ চমকে ওঠে। রাত্রি বলে ওঠে, দারুণ। শাহেদ বলল, আসলেই টেস্ট একটু ভিন্ন, কিন্তু খেতে খারাপ লাগছে না। নিশি, রেশমা, সামিরও সম্মতি দিল এ কথায়। যতটা দ্বিধা নিয়ে শুরু করেছিল ততটাই আনন্দ নিয়ে খেতে শুরু করলো। ফরহাদ তাকালো শোভা বেগমের দিকে, বলল, আপনার ভালো লেগেছে মা? শোভা বেগম বললেন, আমি আগে ভর্তা খেয়েছি, শিরিনের বাবা এনেছিলেন একবার, আজ কত বছর পর মুখে তুললাম বলে শোভা বেগম মলিন হাসলেন। সামির বলল, অনেক বছর আগে আপনার স্বামী শীতল ভর্তা খাইয়েছে আন্টি, এখন আপনার মেয়ের স্বামী খাওয়াচ্ছে, চমৎকার ব্যাপারটা। সামিরার অঙ্গভঙ্গি হাস্যকর। সে যেন হাতে পায়ে বড় হয়েছে, মস্তিষ্ক এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। সবাই তাকে বলে যে তার কথার নাকি কোনো হাত পা নেই, অযথাই বকে যায়। তবে ভালোই হলো, শোভা বেগমের মন ভার হয়ে আসছিল, সেটি কেটে গেল সামিরের কথায়। ফরহাদের মনোযোগ গেল শিরিনের দিকে। আলতো স্বরে প্রশ্ন করলো, ভালো লাগছে খেতে? হ্যাঁ, ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে আবার এক লম্বা পথ পাড়ি দিতে হবে, প্রায় 50 কিলোমিটার রাস্তা। তেঁতুলিয়া পৌঁছাতে 1 ঘন্টার চেয়ে কিছু বেশি সময় লাগবে। পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। একটু পরই ঘনাবে দুপুর। ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে শুরু করলো, কিন্তু সেটিও গায়ে লাগার মতো নয়। এটিও শহুরে মানুষের কাছে খুব বেশি ঠান্ডা। 1 ঘন্টার রাস্তা পার করতে সময় লাগলো 1 ঘন্টা 30 মিনিট। ঝিমিয়ে পড়া বন্ধুমহল তেঁতুলিয়ার কাছে আসতেই চাঙ্গা হয়ে উঠলো। ফরহাদদের বাড়ির সাথেই ডাক ভাঙলো। বাস থেকে নামার সাথে সাথেই এক একজনের মাথায় ভূত চাপলো, এখনই যাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে। সামির বলল, আকাশ মোটামুটি পরিষ্কার, হাই চান্স আছে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, সবাই চল। কণ্ঠে উত্তেজনা, সকলের ক্লান্তি এক নিমেষে উড়ে গেল। ফখরুল সাহেবের সামনে সবাই মিয়ে থাকলেও সামির দমে যায়নি। বলল, চল না ভাই প্লিজ, আমি ওয়েদার ফরকাস্ট দেখেছি, আগামীকাল আরো শীত পড়বে। কয়েক কদম হাঁটলেই ফরহাদের বাড়ি। নিশি ফখরুল সাহেবের দিকে চেয়ে বলল, আঙ্কেল অনুমতি দিলে যাব। ফখরুল সাহেব জবাব দিলেন, আমাদের বাড়ি থেকেই দেখতে পারবে। সাহেব বলল, আঙ্কেল একটু কাছে যেতাম আর কি। ফরহাদ বাবার দিকে চাইলো, চোখ দিয়ে ইশারা করলো রাজি হয়ে যেতে। বাবা ছেলের চোখের ভাষা তারা
তারা একে অন্য ছাড়া কেউই বোঝে না। ফখরুল সাহেব গম্ভীর মুখে বললেন, যাও, আমরা বরং বাড়ির দিকে হাঁটি। ফরহাদ, তুমি বৌমাকে নিয়ে যাও সাথে। ফখরুল সাহেব, ফাতেমা বেগম ও শোভা বেগম চলে গেলেন বাড়ির দিকে। পেছনে রয়ে গেল শিরিন, ফরহাদ ও তার বন্ধু দল। তারা হাঁটতে শুরু করে সামনের দিকে। সামির হাঁটতে হাঁটতে বলল, তোর বাপকে আমার হিটলার হিটলার মনে হয়। ছেলেটা শুধু মার খায় উল্টাপাল্টা কথার জন্য। ফরহাদ কাছে এসে হাত দিয়ে গলা পেঁচিয়ে ধরলো আর বলল, কি বলেছিস আবার বল হারামজাদা। আরে আরে, মারছিস কেন? আমি ভুল কি বললাম? দেখিস না একটা দাম্ভিক মুড নিয়ে থাকে। ফরহাদ আরো চেপে ধরলো সামিরকে। পেছন থেকে নিশি, রাত্রি আর রেশমা মজা লুটছে এই দৃশ্যের। শাহেদ ভিডিও অন করলো। এই ভিডিও দেখিয়ে ভয় দেখানো যাবে সামিরকে। পেছনেই শিরিন হাসলো দুজনের কীর্তি দেখে। সামির ফরহাদের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বিবাহিত আঙ্কেল স্যার, আমার এখনো বিয়ে হয়নি। ফরহাদ গলা ছেড়ে কলার চেপে ধরে বলল, বিবাহিত আঙ্কেল মানে কি বলতে চাস? তুই এখন ইয়াং মানের ক্যাটাগরি থেকে বেরিয়ে আঙ্কেল ক্যাটাগরিতে চলে গিয়েছিস। বিয়ে করেছি বলে বুড়ো হয়ে গেছি নাকি? আগে হ্যাঁ, তোকে আমি এই শীতে মহানন্দার পানিতে ডোবাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। নিজেকে ছাড়িয়ে নিল সামির। ফরহাদের হুমকির কোনো তোয়াক্কা করলো না। কলার ঠিকঠাক করে সবাই ডাক বাংলোর দিকে এগিয়ে গেল। উঁচু টিলার উপর 7 জন মানুষ একটে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবার আশায়। ফরহাদ শিরিনের হাত শক্ত করে চেপে আছে। সে জানে শিরিন কতটা আগ্রহী। বারবার আনমনে প্রার্থনা করে যাচ্ছে যেন আজই সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখা মিলে, যে কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখার আবেদন জানিয়েছিল ফরহাদ। ঘন্টার পর ঘন্টা পেরোলো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তার সৌন্দর্য দেখাতে নারাজ। একে একে সবাই হতাশ হয়ে পড়ে। আদৌ দেখার সৌভাগ্য হবে? শিরিনের মুখ নিয়ে এলো। আশাহত চোখে ফরহাদের দিকে তাকাতেই ফরহাদ বলে ওঠে, মন খারাপ করছেন কেন রূপা? আমরা অনেক দিন আছি এখানে, এক না একদিন দেখা যাবেই। যদি না যায়, যাবে, অবশ্যই যাবে। ফখরুল সাহেব বারবার কল করে তাদের বাড়ি ফিরতে বলছেন। হতাশা মাখা মুখে সকলেই উল্টো পথে হাঁটা শুরু করে। বাড়ির সামনে পৌঁছাতে ফরহাদ চমকে ওঠে। তাদের বাড়িটি ইট সিমেন্টের তৈরি ছিল। হুট করে বাইরের কাঠের আবরণ দেখে হতচকিত। কয়েক মাস আগেও বাড়ি এসেছে সে, তখন এমন কিছুই ছিল না। বিস্ময়ের সাথে শিরিনের হাত ধরে সামান্য উঁচু টিলার উপরে উঠতেই ফাতেমা বেগমের হাসি মাখা মুখ দেখা গেল। নতুন বধূকে বরণ করতে দাঁড়িয়ে আছেন। শিরিন মাথায় কাপড় টানে। দরজার ধারে এসে দাঁড়াতেই ফাতেমা বেগম প্রশ্ন করলেন, বাড়ি কেমন লাগছে? ফরহাদ বিস্মিত স্বরে শুধায়, এটা কখন হলো? মনে আছে তুই শখ করেছিলি তোর যেন একটা কাঠের বাড়ি হয়। এখন কাঠের বাড়ি বানানো তো সম্ভব নয়। তোর বাবা এ বাড়িকেই নতুন রূপে সাজিয়েছেন। কাঠের ফ্লোর, দেয়াল সব। ফরহাদ বুঝতে পারলো না এর জবাবে কি বলবে। শুধু মনে পড়লো অনেক বছর আগের স্মৃতি। স্কুল থেকে ফেরার পথে ট্রি হাউস দেখে বাবার কাছে আবদার করেছিল তাদেরও যেন এমন বাড়ি হয়। বাবা সেটি মনে রেখেছেন। ঠোঁট কামড়ে হাসলো ফরহাদ। বলল, হেডমাস্টারের স্মৃতি শক্তি ভালো কিন্তু। ফাতেমা বেগম ফরহাদের বাহুতে আলতো করে চাপ দিয়ে বলল, অসভ্য ছেলে, আয় বৌমাকে নিয়ে ভেতরে প্রবেশ কর একসাথে। পাশে নীরবে দাঁড়ানো শিরিনের দিকে হালকা ঝুঁকে ফরহাদ নিচু স্বরে বলে ওঠে, আপনার শ্বশুর বাড়িতে আপনার স্বাগতম। 5টা ঘর এ বাড়িতে। একটায় ফরহাদের বাবা মা থাকেন, আরেকটি ফরহাদের আর 2টো মেহমানদের জন্য রাখা হয়েছে, আরেকটি বসার ঘর। সবাইকে যার যার আলাদা করে বিশ্রাম নিতে পাঠিয়ে দিলেন ফাতেমা বেগম। শোভা বেগমকে নিয়ে নিজের ঘরে গেলেন। ফখরুল সাহেব আলাদা এক রুমে গিয়ে শুয়ে পড়েছেন। ফরহাদ চাবি নিয়ে নিজের ঘরের দিকে এগুলো। দরজা খুলে ধরে শিরিনের উদ্দেশ্যে বলল, আসুন ম্যাডাম, আপনার ঘরে আপনার শুভ কদম রাখুন। শিরিন ভ্রু করে বলল, বেশি ফিল্মি হয়ে যাচ্ছে না? ফরহাদ মাথা চুলকাতে চুলকাতে বলল, এর চেয়ে ভালো কিছু খুঁজে পেলাম না বলার জন্য। সারাদিনের বিশ্রাম শেষে রাতের খাবার সেরেই ফরহাদ তার দলবল নিয়ে বেরিয়েছে। সে দলে কোনো নারী নেই। নারীদের স্থান হয়েছে ঘরে, আড্ডায়, একে অপরের সাথে। কিন্তু এই মুহূর্তে শিরিনের মেজাজের পারদ উঁচুতে। প্রথমবার শ্বশুরবাড়িতে ফিরনি রান্না করেছে সে। নিজে থেকেই আগ্রহ নিয়ে সন্ধ্যায় ফরহাদের অগোচরে রেঁধে ফ্রিজে রেখেছে। শাশুড়ি মায়ের কাছে শুনেছে সে নাকি ঠান্ডা ফিরনি খেতে পছন্দ করে, কিন্তু খেলো কই? সে তো ফুরুত। অনেকদিন পর বাড়ি এসেছে, এলাকা চড়িয়ে বেড়াচ্ছে। নিশি, রেশমা, রাত্রি সহ বাকি সকলে তার ফিরনির তারিফ করেছে। ফখরুল সাহেব নতুন বইয়ের প্রথম রান্না মুখে তুলে বকশিশও দিয়েছেন। কিন্তু যার জন্য রেঁধেছে সে তো উদাও। বাড়ি ফিরবেন কখন? এই মেসেজটি ফরহাদের ফোনে পাঠিয়ে সামনে বসা 3 রমণীর পানে তাকালো। তারা এতক্ষণ বসে বসে শিরিন আর ফরহাদের অপ্রকাশিত প্রেমের কাহিনী শুনেছে। রাত ঘনিয়ে 11টা। সকলের চোখেই ঘুম দেখা যাচ্ছে। তারা একে একে শিরিনকে একা রেখে নিজেদের জন্য বরাদ্দ ঘরে চলে গেল। শিরিনের মেসেজের ফিরতি জবাব আসেনি। এখন রাগ আরো বাড়তে শুরু করলো। নতুন বউকে এভাবে একা রেখে কেউ যায়? ফোন মিলায় তার নাম্বারে। কিছুক্ষণ রিং হয়ে ফোন রিসিভ হলো।
আশেপাশে হইচই। শিরিন ভারী কণ্ঠে জানতে চাইলো, বাড়ি ফিরবেন না? হ্যাঁ হ্যাঁ ফিরবো। কখন? ফরহাদ বলল, স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে একটু সময় দিচ্ছি। শিরিনের কি হবে? 2 দিনের বিয়ে করা বউকে রেখে সে আড্ডায় বিভোর। শিরিন বলল, ফিরনি রান্না করেছিলাম। তাই নাকি? আপনি খেয়েছেন? না। রাগের আভাস এখনো ফরহাদের কান অব্দি পৌঁছায়নি। আশেপাশে শোরগোল তাকে মনোযোগ দিতে দিচ্ছে না। শিরিনের রাগ নীরবে প্রখর হচ্ছে। ফরহাদ বলল, খেয়ে নিন, আমি এসে টেস্ট করব। শিরিন নিজেকে সংযত রেখে ঘড়ির দিকে তাকালো। 11:30টার দিকে ঘুরছে। গম্ভীর গলায় বলল, একা খাবো না। আরে আপনি কি ফর্মালিটি করছেন? স্বামী না খেলে আপনিও খাবেন না? শুনুন, আমার কাছে এসব কোনো নিয়ম নেই, খেয়ে নিন এক্ষুনি। ফরহাদ যেন শিরিনের অনুভূতিটুকু বুঝলো না। কিসের ফর্মালিটি? সে চায় তাকে খাওয়াতে। এখানে ফর্মালিটির কি হলো? আর নিজেকে সংযত রাখা সম্ভব হয়নি। শিরিন বলল, আমি খাবো না। আপনার খেতে ইচ্ছে করলে ফ্রিজে আছে, নিজে খেয়ে নিবেন, রাখলাম। আরে আপনি তো রেগে যাচ্ছেন। কণ্ঠের তেজ বুঝিয়ে দিল বউ রেগে আছে। ফরহাদ বাক্য সম্পূর্ণ করার আগে ফোন কেটে যায়। এতক্ষণে ফরহাদের বোধগম্য হলো সামনে বিপদ। সদ্য বিবাহিতা স্ত্রীকে রাগানো যাবে না। আড্ডার আমেজ ছেড়ে 2 বন্ধুকে টেনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আমার নতুন বউ রেগে গেছে। 15 মিনিট পর কিছুটা দৌড়ে ঘরে ঢুকলো ফরহাদ। ঘরের দিকে এগোনোর আগে ফ্রিজের দিকে গেল। ঠান্ডা ঠান্ডা ফিরনি, উপরে কাজু কিশমিশ আর কাঠবাদাম কুচি সরানো। ফিরনি নিয়ে ঘরের দিকে এগোতেই দেখলো পুরো ঘর অন্ধকার। ধীমে পায়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। লাইট জ্বালাতে শিরিনকে একপাশে ফিরে শুয়ে থাকতে দেখা যায়। ফিরনির বাটি সাইড টেবিলে রেখে শিরিনের সামনে হাঁটু বাজ করে বসে চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এসেছি। শিরিন তড়াক করে চোখ খুলে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে বলে, এখন কি করতে পারি আমি? সামান্য নয়, ভয়াবহ রাগ। তাকে একা ফেলে যাওয়া একদম উচিত হয়নি। এবার এই রাগ কিভাবে ভাঙাবে? ফরহাদ বাঁকা হেসে বলে, ফিরনি খাবো রূপা। শিরিন সোজা সাপটা জবাব দিল, ফ্রিজে আছে, খেয়ে নিন, আমাকে ঘুমোতে দিন। শিরিনের ক্রোধে ভরা মুখখানা দেখে চুপসে গেল ফরহাদ। নরম কোমল মেয়েটা কি সাংঘাতিক রাগী। ফরহাদ শিরিনের গালে হাত ছোঁয়ায় আর বলে, আপনি সার্ভ করে দিলে? ফর্মালিটি করবেন না, নিজে নিয়ে খান। তার কথাই যেন তাকে ফেরত দেওয়া হলো। এবার মস্তিষ্কের জট খুলতে শুরু করে। আসলে ভুল করে ফেলেছে সে কথা বলে। বউ প্রথমবার মিষ্টি জাতীয় কিছু বানিয়েছে তার জন্য, আর সে কিনা অবজ্ঞা করলো তাকে। ফরহাদ নরম সুরে বলল, আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি। কোনো জবাব নেই শিরিনের। সে চোখ বুজেছে। ফরহাদ উঠে দাঁড়ায়। ফিরনির বাটি এক হাতে নিয়ে শুয়ে থাকা শিরিনকে অন্য হাতে টেনে তুললো। আচমকা টানে চরম বিরক্ত শিরিন। বলল, কি সমস্যা? ফরহাদ শিরিনের মুখোমুখি বসে বলল, সমস্যা আপনার রাগ, সমাধান আমি হতে চাই। আমি রাগও নই, আর আপনাকে সমাধানও হতে বলিনি। জাজালো মুখে 1 চামচ ঠান্ডা ফিরনি পুড়ে দিল ফরহাদ। হতভম্ব হয়ে তাকালো শিরিন। খাবার মুখে নিয়ে বলল, এটা কি হলো? ঝাঁজ আর রাগ কমালাম। শিরিন মুখ ফিরিয়ে নেয়। অভিমানী গলাতেই বলল, আমি খাবো না, আপনি খেয়ে লাইট নিভিয়ে দিন, ঘুমোবো আমি। মিষ্টি জাতীয় খাবার এমনিতেই ফরহাদের পছন্দের তালিকার শীর্ষে। ঘপাকপ ফিরনি খেয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে সামান্য পানি খেয়ে গ্লাস আবার সেই জায়গায় রাখলো। তার প্রিয়তমার রাগ তখনও অক্ষুণ্ণ। মুখ ফুলিয়ে বসে আছে। ফরহাদ তার দৃষ্টির অগোচরে হাসলো তাকে দেখে। কিছুক্ষণ শিরিনের মুখ পানে চেয়ে থেকে গাল চেপে ধরে নিজের মুখোমুখি আনলো আর বলল, আপনার হাতে চায়ের মতো ফিরনিও দারুণ। শিরিন নির্লিপ্ত। সেটা আগে বোঝেনি। কেন দেরি করলো? রাত বিরেতে বাইরে থাকার কি দরকার? সে কি ভুলে গেছে তার ঘরে নতুন বউ? তাকে সময় দেওয়া প্রয়োজন। আচমকা ভাবনায় ছেদ পড়লো, মাথায় বাজ পড়লো যেন। কোনো প্রকার সুযোগ না দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে তার। শীতল অধরের ছোঁয়ায় স্তব্ধ হয়ে পড়লো শিরিন। মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে ফেলে। তার রক্তিমাপ অধৈর্যরা পুরোপুরি ফরহাদের দখলে। নিঃশ্বাসটুকু নেওয়ার সুযোগ দেওয়া হলো না তাকে। শিরিন লাজে অস্থিরতায় টালমাটাল হয়ে পিছু হেলে পড়ে। সঙ্গে সঙ্গে একজোড়া হাত তাকে আগলে নিল। তাড়াহুড়ায় এক হাতে বেড সাইডে থাকা সুইচ বোর্ড টিপে লাইট নিভিয়ে দিল। বিনা বিরতিতে শিরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল, রাগ কমেছে? এটা রাগ ভাঙানোর মাধ্যম ছিল? লজ্জায় যান যায় যায় অবস্থা। শিরিনের নিঃশ্বাস বন্ধ করার যত পায়তারা। শিরিন সরে আসতে চাইল, কিন্তু সে তো হাতের বাঁধন থেকে মুক্ত নয়। তাকে উল্টো সামনের দিকে টেনে নেয়। বুকের সঙ্গে মিশিয়ে ফরহাদ গভীর কণ্ঠে বলে ওঠে, রাগ কমেনি দেখছি, আরো ভালোবাসা চাই। শিরিন কম্পিত গলায় জবাব দিল, সরুন। ফরহাদ শিরিনের সরুন শব্দকে সম্পূর্ণ উপেক্ষা করে গেল। কাছে টেনে গলদেশে মুখ ডুবিয়ে নিজের ব্যাকুলতার জানান দেয়। বারংবার সেখানে ঠোঁট ছুঁয়ে বলে, সরে যেতে ইচ্ছে হচ্ছে না। মাতাল করা কণ্ঠ তার, যেন কোনো নেশায় ভূত হয়ে আছে। শিরিনের সর্বদেহ বরফ খণ্ডের ন্যায় জমে গেল। তার অস্থিরতাকে আশকারা দিয়ে ফরহাদ বলল, আপনি আরো রাগ করুন রূপা, আমি এভাবেই আপনার রাগ ভাঙাতে চাই।
শুষ্ক মৌসুমে গলা শুকিয়ে এসেছে। সে আর রেগে নেই, এই মিথ্যেটা বলতেও গলা আটকে যাচ্ছে। শিরিন ফরহাদের বাহুতেই নতজানু হয়ে পড়ল। সেটি সইল না ফরহাদের, টেনে নিজের সম্মুখে নিয়ে আসে। বারান্দায় থাকা বাতির আলো এসে ঘরে সামান্য জায়গা নিয়েছে। ফরহাদ ভারী নিঃশ্বাস ফেলছে বারে বারে। ঘোর লাগানো নয়নে তাকালো রক্তিম মুখের দিকে। রূপার স্নিগ্ধতায় বোধ হয়ে গেল ঠিক সেদিনের মতো যেদিন তাকে প্রথম দেখেছে, হয়তো তার চেয়েও বেশি। হুশ জ্ঞান খুইয়ে ফরহাদ বলল, আমাদের পুরোপুরি একে অপরের হওয়া বাকি। হিমশীতল রজনী গভীর থেকে গভীরতর হয়েছে। ঝিঝি পোকার আওয়াজ ব্যতীত বাকি সবকিছুই নিস্তব্ধ। তসমাবৃত ঘরে মৃদু ফিসফিস আওয়াজ শোনা গেল, যেন কেউ তার মনের সমস্ত কথা বিড়বিড় করে আজ রাতেই শেষ করছে। উন্মত্ত অধীর ফরহাদ তার অনুরাগিনীর ক্রোধ কমিয়ে এনেছে নিজস্ব উপায়ে। জমানো সমস্ত আবেগ তার মাঝে উজাড় করতে ব্যস্ত। সেদিনের ফরহাদ আর এই মুহূর্তে যে ফরহাদের সাথে সাক্ষাৎ হলো, যেন দুজন ভিন্ন মানুষ। কখনো সে ধরা দিচ্ছে উন্মাদ রূপে, কখনো ভীষণ শান্ত। নিজের সাথে সাথে শিরিনের মস্তিষ্ক সম্পূর্ণ শিথিল করে দিচ্ছে। দূরত্ব দীর্ঘায়িত হয়নি। শিরিনের মাঝে মত্ত হয়ে অধীরতা দেখিয়ে শেষ রাতে শিরিনের দুর্বল দেহখানাকে আশ্রয় দিল বুকে। কেঁদে ওঠা শিরিনের চোখের পানি মুছে চুলের গভীরে চুমু খেয়ে বলল, আপনি এভাবে মিয়ে গেলে আমার পাগলামো কে সামলাবে? শিরিন হুঁশে নেই, চোখ জুড়ে রাজ্যের ঘুম। ক্লান্ত কায়ার সাথে সাথে মিশে ফরহাদের উন্মুক্ত বাহু ধরে তার ভরসার স্থানে, তার আশ্রয়ে। সকাল তখন 8টা। ফরহাদের রাত কেটেছে নির্ঘুম। শিরিনের ঘুমন্ত মুখ দেখার সুযোগ কিছুতেই এড়াতে চাইছিল না সে। লাল আবার জড়িয়ে থাকা তন্দ্রময়ীকে যে কি দারুণ লেগেছে সে কি জানে? কতবার চুমু খেয়েছে ফরহাদ সেকালে। ফরহাদ কম্বলের আবরণ নিজের গা থেকে সরিয়ে উদম গায়ে মোটা সোয়েটার পরিধান করলো। বারান্দা হতে বাইরে তাকালো। সূর্য উঠেছে, আলো ছড়াচ্ছে। তাড়াহুড়ো লেগে গেল ফরহাদের মাঝে। ঘুমন্ত শিরিনকে কম্বলের সহিত পাজা খুলে তুলে বারান্দায় নিয়ে এলো। শিরিন বুঝতে পারে কিছুটা আঁচ করতে পারে যে সে শূন্যে ভাসছে, তবে বিরক্ত হলো। ঘন্টা 3 আগে ঘুমানোর সুযোগ হয়েছিল, এখন কে টানা হেঁচড়া করছে? ফরহাদ তাকে নিয়ে বারান্দায় থাকা বড় সোফায় বসে পড়লো। ঘুমন্ত রূপাকে বুকের সাথে মিশিয়ে বলল, উঠুন প্লিজ, এত সুন্দর দৃশ্য মিস করে যাবেন। প্লিজ রূপা, একবার চোখ মেলে তাকান। ঘুম চলে গেল শিরিনের। পিটপিট করে চোখ খুলে তাকায়। সরাসরি চোখ গেল ফরহাদের মুখে। তাকে শিশুর ন্যায় আগলে রেখেছে। ফরহাদ তাকে চোখ খুলতে দেখে বলল, বাম দিকে তাকান। শিরিন ধীরে সুস্থে ঘাড় ঘুরায়। ধীরে ধীরে সূর্যের কিরণ হিমালয়ে পড়ছে। সে সাক্ষী হচ্ছে এই দৃশ্যের। শরীরের লোম দাঁড়িয়ে গেল তার। মুখখানা আরো উঁচু করলো। এই তো সেই কাঞ্চনজঙ্ঘা। এই বরফে ঘেরা পাহাড় দেখারই তো বাসনা ছিল তার। এই তো তার ইচ্ছের পূর্ণতা। শিরিন ফরহাদের গলা পেঁচিয়ে ধরে খুশিতে উচ্ছ্বাসে তার দিকে তাকিয়ে বলল, আমি যা দেখছি তা সত্যি তো? আমি স্বপ্ন দেখছি না তো? আমি কি ঘুমিয়ে আছি ফরহাদ? বলুন, আপনি যা দেখছেন সত্যি দেখছেন। মেয়েটি কেঁদে ফেলবে। ছোটখাটো বিষয় তাকে এত আনন্দ দিচ্ছে, এতটা সুখী সে। ফরহাদ বুক ভরে নিঃশ্বাস নিল। এই নারীর কোনো শখ অপূর্ণ রাখা যাবে না, কিছুতেই না। শিরিন ফরহাদের দিকে তাকালো। তার দাড়িতে আবৃত গালে হাত রেখে বলল, আপনাকে পেয়েছি হেমন্তের পরে, পলাশির প্রান্তরে, বসন্তের অগ্রে হাত ধরেছি। এখন প্রতিটি ঋতুই আমাদের। এ শহরের হরেক গল্পের পাতায় আমাদের নামও উঠেছে। প্রতি মৌসুমে যেন নতুন কাব্য লেখা হয়। এই শহরে আপনার আমার অবিচ্ছেদ্য পিছুটান রয়ে যাক, যেন ঘরে ফেরা অভ্যাস হয়ে ওঠে। ফরহাদ আবেশে ঠোঁট ছোঁয়ায় শিরিনের কপালে। কেন যেন কাঁদতে ইচ্ছে হচ্ছে আজ, সে জানে না কেন। আচমকা চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। উচ্ছ্বাসে একদল এগিয়ে যাচ্ছে। ফরহাদ মাথা উঁচু করে বারান্দার বাইরে তাকালো। তার বন্ধুদলকে দেখতে পেল। তারা দৌড়ে যাচ্ছে, যেন আজই ছুঁয়ে ফেলবে সেই কাঞ্চনজঙ্ঘা। আনমনে আনমনে হাসলো ফরহাদ, বলল, পাগলের দল।